वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां शस्यश्यामलां मातरं वन्दे मातरम् शुभ्रज्योत्स्नां पुलकितयामिनीं फुल्लकुसुमितद्रुमदलशोभिनीं सुहासिनीं सुमधुरभाषिणीं सुखदां वरदां मातरं वन्दे मातरम् कोटि कोटि कंठ कल कल निनाद करले कोटि कोटि भुजै धृत कर कर माले अबला ज्ञानमात बोले बहुबल धरिणी नमामि तरिणी त्रिपुदल वरिणी मातरं वन्दे मातरम् तुमि विद्या तुमि धर्म तुमि निधि तुमि मर्मा त्वं हि प्राणः शरीरे बाहुते तुमि मा शक्ति हृदये तुमि मा भक्ति তোমারই প্রতিমা বাড়ি মন্দিরে মন্দিরে वन्दे मातरम् त्वं हि दुर्गा दश प्रहरणधारिणी कमला कमलदल विहारिणी वाणी विद्यादायिनी नमामि त्वां नमामि कमलाम् अमलाम् अतुलाम् सुजलां सुफलां मातरम् वन्दे मातरम् श्यामलां सरलां सुस्मितां भूषितां धरणीं मातरं वन्दे मातरम् वन्दे मातरम् भारत माता की जय। সুধী নির্বাচক মণ্ডলী, আসন্ন লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনারের মাধ্যম থেকে যে ঘোষণা, সেই ঘোষণা এখনো হয়নি। কারণ সারা ভারতবর্ষব্যাপী সমস্ত রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর্ব চলছে। আগামী 27-28 তারিখের পর হয়তো নির্বাচন কমিশনার এই আসন্ন লোকসভা নির্বাচনের নিঘণ্ট প্রকাশ করবেন। তারপরেই সমস্ত রাজনৈতিক দল নিজ নিজ দলের প্রার্থী চয়ন করবেন এবং সেই প্রার্থী চয়নের পর যে আচরণবিধির যে নিয়ম নির্বাচন কমিশনারের পক্ষ থেকে ঘোষণা করা হবে, সেই নির্বাচনী আচরণবিধি তারপরই চালু হয়ে যাবে। তাই আমি দেবপ্রসাদ চৌধুরী
ভারতীয় জনতা পার্টির একজন দায়িত্বশীল কার্যকর্তা হিসেবে আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে আমার কর্মীদেরকে উদ্বুদ্ধ করার জন্য এবং দেশের প্রতিটি প্রান্তে আমাদের বক্তব্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম আমি আমার ইউটিউব চ্যানেল ডি ইন্ডিয়ার @দেবপ্রসাদ চৌধুরী 8131 এই চ্যানেলের মাধ্যমে আমি সংক্ষিপ্ত আকারে কিছু কিছু বিষয়ের ওপরে আমি আপনাদের সামনে বক্তব্য তুলে ধরতে চাই। আজকের এই অল্প টাইমের যে বক্তব্যের সূচনা আমি করেছি, এই বক্তব্যের প্রথমেই আমি দেশবাসীর প্রতি এবং আমার জেলা বর্ধমান পূর্ব জেলা অন্তর্গত পূর্বস্থলী উত্তর বিধানসভার 1 নম্বর মণ্ডলের অধীনে পুটসুরি গ্রামে আমি আমার নিজের বুথে নিজের বাড়িতে এই কর্মসূচি আমি পালন করার চেষ্টা করছি। প্রথমেই আমাদের পরম পূজনীয় বিজেপি দলের লৌহ পুরুষ শ্রদ্ধেয় লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আজকে যে আকাশচুম্বী গগনচুম্বী যে পরিসর তৈরি হয়েছে, সেই পরম পূজনীয় লালকৃষ্ণ আদবানিকে আমি প্রথমেই শ্রদ্ধাঞ্জলি জানাই। এখানে আমার যেই মঞ্চ, এই মঞ্চে আমাদের শ্রদ্ধেয় লালকৃষ্ণ আদবানির কথা প্রথমেই এই কারণে বললাম, বহু প্রতীক্ষার পর ওনার দীর্ঘ রাজনৈতিক জীবনে উনি যে অবদান রেখেছেন, সেই অবদান আজকে মানুষের মধ্যে একটা প্রচার পাওয়া আশু প্রয়োজন বলে আমি মনে করি। আমাদের ভারতবর্ষের যশস্বী বিশ্ববরেণ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, উনি আমার শ্রদ্ধেয় লালকৃষ্ণ আদবানিজিকে ওনার যে দীর্ঘ রাজনৈতিক জীবনের যে ইতিহাস, ওনাকে যথেষ্ট মর্যাদা দিয়ে ওনাকে ভারতরত্ন উপাধি দিয়ে এবং ভারতরত্ন পুরস্কারে পুরস্কৃত করে ওনার যে রাজনৈতিক গরিমা গোটা পৃথিবীর কাছে একটা উল্লেখযোগ্য ভূমিকা উনি নিয়েছিলেন। তাই লালকৃষ্ণ আদবানিজিকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, ওনারও প্রতিকৃতি রয়েছে। এদিকে রয়েছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ীরও প্রতিকৃতি রয়েছে। অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে ওনার স্মরণে ওনাকেও শ্রদ্ধাঞ্জলি জানাই, লালকৃষ্ণ আদবানিজিকেও শ্রদ্ধাঞ্জলি জানাই।
আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, ওনাকেও শ্রদ্ধাঞ্জলি জানিয়ে, এবং এখানে মঞ্চেই দেখতে পাবেন এই যে আরও প্রতিকৃতি দেখতে পাচ্ছেন, বাংলার নয়নের মণি ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, ওনারও প্রতিকৃতি এখানে রয়েছে। আর এক লৌহ পুরুষ এদিকে রয়েছেন সর্দার বল্লভভাই প্যাটেল, ওনারও প্রচুর অবদান এই দেশবাসীর কাছে। উনিও লৌহ পুরুষ হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর মতো বিভাগ উনি সামলিয়েছেন। আমাদের লালকৃষ্ণ আদবানিজিও একজন সর্বশ্রেষ্ঠ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এবং উপপ্রধানমন্ত্রী হিসেবেও বেশ কিছুদিন উনি দায়িত্ব পালন করেছেন। ওনার সম্বন্ধে বলবার সূচনায় আমি যে বলতে চেয়েছি, লালকৃষ্ণ আদবানির ওনার তত্ত্বাবধানে ভারতীয় জনতা পার্টিকে একদম শিখর থেকে ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে উদ্বুদ্ধ করার ওনার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার আমি নিজে একজন সাক্ষী। কারণ লালকৃষ্ণ আদবানির যে পথ নির্দেশিকা ওনার দীর্ঘ রাজনৈতিক জীবনের মধ্যে উনি পরিচয় দিয়েছেন, সেই লালকৃষ্ণ আদবানিজির একদম সামনাসামনি এরকম এক মঞ্চে বসে কলকাতার বিজয়গড় কলেজে লালকৃষ্ণ আদবানিজির সঙ্গে একই মঞ্চে এক আসনে সেই স্টেজের মধ্যে আমি ছিলাম। তৎকালীন সময়ে আমি ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির তত্ত্বাবধানে আমি একজন হোল টাইমার হিসেবে আমি কাজ করেছি। আমার সঙ্গে আরও অনেক কার্যকর্তা সেই মঞ্চে উপস্থিত ছিলেন। বিজয়গড়ের সেই কলেজে সেই সম্মেলন, সেখানে ওনার মূল্যবান বক্তব্য একদম পাশাপাশি এরকম কাছ থেকে বসে, উনি চেয়ারে বসেননি, একদম নিচে স্টেজের মধ্যে নিচে বসে আমাদেরকে সঙ্গে নিয়ে উনি আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। উনি রাজনৈতিক শিক্ষা ওনার থেকে আমিও পেয়েছি। আমি প্রচণ্ড গর্ববোধ করি এই রকম একজন মহাপুরুষের সান্নিধ্য আমি পেয়েছি। তাই ওনার যে সমস্ত কর্মসূচি সেই সময় উনি একটার পর একটা করেছিলেন। বাবরি মসজিদ যে ধ্বংস হয়েছে, সেই বাবরি মসজিদ ধ্বংসের ওনাকে আস্তে পিস্তে নাম জড়িয়ে দিয়েছেন। উনি তো তার জন্য দোষী ছিলেন না। উনি আন্দোলনকে একটা জনজোয়ারের রূপ দিয়ে রাম মন্দির উদ্ধারের যে সংকল্প, সেই সংকল্পকে বাস্তবায়িত করবার জন্যে ওনার দীর্ঘ রাজনৈতিক জীবনে, বিশেষ করে আমাদের ভারতীয় জনতা পার্টির তৎকালীন সময়ে আরও অনেক কর্ণধার ছিলেন, বাজপেয়ীজিও ছিলেন, কিন্তু বিশেষ করে লালকৃষ্ণ আদবানির সান্নিধ্য আমরা পেয়েছি। আমি নিজে অযোধ্যায় যে রামশিলা পূজন করে পাঠানোর যে বিষয় ছিল 1989 সালে, সেই রামশিলা পূজন আমি পুটসুরি গ্রামে, সে বহু বাধা বিঘ্নর মধ্যে প্রশাসনকে
এক সপ্তাহ আগে থেকে ডিএম, এসপি, এসডিও, বিডিও, সিআই সমস্ত বর্ধমান জেলার প্রশাসনিক বিভাগে আমি নিজে মাস পিটিশন করে, কারণ আমার কাছে সূচনা ছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির এখানকার যে সমস্ত নেতারা ছিল আমাদের রামশিলা পুজো করতে দেবে না। আমরা যথারীতি প্রশাসনিক লেভেলে লিখিত অভিযোগ জানিয়ে আমরা নির্দিষ্ট যে আমাদের পূর্ব নির্ধারিত দিন রামশিলা পূজনের, সেই নির্দিষ্ট দিনে আমরা আমাদের গ্রামের কালী মন্দিরে, যে কয়েকশো বছরের প্রাচীনতম আমাদের বাস্তুদেবী গজকালী মাতার মন্দিরে আমরা রামশিলা পূজন করব বলে পরিকল্পনা নিয়েছিলাম। কিন্তু এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতারা উক্ত দিনে আমাদেরকে আক্রমণ করবার জন্যে গরিব মানুষদেরকে উৎসাহিত করে তাদেরকে বিভ্রান্তি ছড়িয়ে তাদের মিথ্যা বলে এই কালীতলায় বেশ কিছু 400-500 মানুষকে জড়ো করে আমাদের রামশিলা পুজোটা এখানে বন্ধ করেছিল। কিন্তু মানুষের ভাবাবেগ, ধর্মীয় ভাবাবেগ, সেদিন প্রশাসন চলে এসছে পুটসুরি গ্রামে। আমরা সেই মিছিল বলবো না, সেই মিছিলে রামশিলাকে নিয়ে হরিনাম সংকীর্তন, ঢাক ঢোল নিয়ে অনেক বাদ্যযন্ত্র সহকারে সেই মিছিল গোটা গ্রাম পরিক্রমা করে আমরা দুলেপাড়ার দিকে, তেলিপাড়ার দিকে তখন যাচ্ছি। তখন তো এত রাস্তা ভালো ছিল না, কাদা জলে সমস্ত রাস্তাঘাট খারাপ ছিল। তবু আমরা যাচ্ছি দুলেপাড়ায়। সেখানেও এই কালীতলা থেকে এই লোকগুলোকে ডেকে নিয়ে গিয়ে দুলেপাড়ায়, সেখানেও গিয়ে আমাদেরকে রাস্তা আটকেছে। আর তৎকালীন সময়েই সেই দিনই কালনা থেকে ছুটে চলে এসছেন সিআই, মন্তেশ্বর থেকে ওসি এবং পুলিশ বাহিনী, বিডিও সাহেব, সব ওই তেলিপাড়ায় অর্থাৎ দুলেপাড়া ঢোকবার মুখে ওইখানে ওনারাও এসে গেছেন। ওনারা এসে যাওয়ার পর ওখান থেকে আমরা তো ওদিকে আর ভিতরে যেতে পারলাম না। যিশু ডাক্তারের যে বাড়ি পর্যন্ত আমাদের যাবার পরিকল্পনা ছিল। প্রশাসন যখন এসে গেছেন তখন ওনাদের সহযোগিতা নিয়ে আমরা গোপীনাথ বাড়িতে, ওই সময়ে যে গোপীনাথ মন্দিরের যে পুরোহিত বটকৃষ্ণ রায় আর তার ভাই হচ্ছে মদন রায়, এই মদন রায় আরও সিপিএমের কয়েকটা নেতা আমাদের রামশিলা পুজো করতে দেয়নি। কিন্তু ওনারই দাদা বটকৃষ্ণ রায় উনি বললেন যে এই তোরা তো ভাবনা কি করছিস, এখানে নিয়ে আয় গোপীনাথের বাড়িতে কৃষ্ণের মন্দিরে আমি রামের পুজো করব, কে কি করতে পারে আমি দেখব প্রশাসনের সামনে। বটকৃষ্ণ রায় মারা গেছেন, উনি আমাদের পরম শ্রদ্ধেয় গোপীনাথ মন্দিরের পুরোহিত ছিলেন। উনি আমাদেরকে সেদিন সাহায্য করেছিলেন এবং সেই রামশিলা পূজন হয়ে যাওয়ার পরে আমরা অযোধ্যায় সেই রামশিলাকে আমরা পাঠিয়েছি। এই যে দীর্ঘ ইতিহাস, এই ইতিহাস মানুষ ভুলে গেছে। আজকের প্রজন্ম অতীতের এই ইতিহাস জানে না। তাই নতুন করে লালকৃষ্ণ আদবানীকে শ্রদ্ধা জানাতে গিয়ে অতীতের এই ঘটনা আমার এই বক্তব্যের মাঝে আমি তুলে ধরতে বাধ্য হলাম। কেন বাধ্য হলাম? আজকে যে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে তার যে রূপকার লালকৃষ্ণ আদবানী, উনি সেদিন যদি ওই আন্দোলনকে এক গগনভেদী আওয়াজ তুলে ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে উদ্বুদ্ধ করে রাজনৈতিকভাবে একটা পরিস্থিতির সৃষ্টি না করতেন, হয়তো ওই বাবরি মসজিদ ভাঙা হতো না। আর আজকে যে রাম মন্দির তৈরি হয়েছে, এটা ওনার সবচেয়ে বড় কৃতিত্ব যদি থেকে থাকে তার নাম হচ্ছে লালকৃষ্ণ আদবানী। উনি অনেকগুলি রথযাত্রা করেছেন। সেই রথযাত্রার একটা
অতীতের ইতিহাস আজ আমি আমার এই বক্তব্যের মাঝে তুলে ধরছি। অনেকে জানেন না, অনেকে আমাকে সেভাবে চেনেন না, কিন্তু ওনার লালকৃষ্ণ আদবানিজির পার্লামেন্টে এই যে কালো টাকা কংগ্রেস সরকার, বিগত দিনের কংগ্রেস সরকারের তত্ত্বাবধানে দেশের মানুষের ওপরে ঋণের বোঝা, বিগত দীর্ঘ ৪৫ বছর ধরে কংগ্রেসের যে সরকার চলেছে, তার পরে দু একবার সরকারের পরিবর্তন এসেছে, কিন্তু সেই সরকারের তত্ত্বাবধানে তৎকালীন সময়ে ভারতবাসীর মাথায় যে ঋণের বোঝা ছিল, সেই ঋণের বোঝা বিগত দিনে ওই ৪৫ বছরের শাসক কংগ্রেস দলের যে নেতারা বিশ্ব ব্যাংক থেকে ধার নিয়ে দেশবাসীর মাথায় ঋণের বোঝা চাপিয়ে দিয়ে একটা অস্থির পরিস্থিতির, অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার মতো পরিস্থিতি এবং ঋণের জালে জর্জরিত অবস্থা থেকে মুক্তি আনবার জন্যে সেদিনেও কিন্তু লোকসভায় লালকৃষ্ণ আদবানি, অটল বিহারী বাজপেয়ী, মুরলী মনোহর যোশী, তৎকালীন সময়ে বিষ্ণুকান্ত শাস্ত্রী থেকে রাজনাথ সিং, এনাদের যৌথ প্রচেষ্টায় সেদিন কালো টাকা উদ্ধারের একটা পার্লামেন্টে আর্গুমেন্ট করে যাতে কালো টাকা উদ্ধার হয়, তার জন্য বিশেষ করে লালকৃষ্ণ আদবানি ওনার নিজের উদ্যোগে এবং সর্বভারতীয় স্তরে উনি সর্বভারতীয় সভাপতির দায়িত্বও পালন করেছেন। উনি রথযাত্রা বার করলেন, জনচেতনা রথ, জনচেতনা রথ বার করলেন। সেই রথের সারথি তৎকালীন সময়ে আমাদের প্রয়াত তপন শিকদার ছিলেন, বিষ্ণুকান্ত শাস্ত্রী ছিলেন, উমা ভারতীরা ছিলেন, এইরকম সাধ্বী রীতাম্বরা থেকে আরম্ভ করে অনেক বরিষ্ঠ নেতা এবং নেত্রী তাদের সঙ্গে যৌথভাবে জনচেতনা রথ বার করলেন লালকৃষ্ণ আদবানি। মানুষের মধ্যে এত উৎসাহ উদ্দীপনা, সেই জনচেতনা রথ কলকাতা পর্যন্ত পরিক্রমা হলো। আমি নিজে সশরীরে সেই কলকাতায় আমি সেখানে উপস্থিত ছিলাম এবং বিহার থেকে তৎকালীন সময়ের নির্বাচিত সাংসদ ওই লালকৃষ্ণ আদবানিজির সফর সঙ্গী ছিলেন একসঙ্গে শাহনওয়াজ হোসেন। যে শাহনওয়াজ হোসেন একজন তৎকালীন সময়ে কনিষ্ঠতম লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এত ভদ্র মার্জিত, ওনাকে শ্রদ্ধা করে ওনাকে পায়ে হাত দিয়ে প্রণাম পর্যন্ত আমি করেছি। কলকাতার সেই যে সমাবেশ ছিল, সেই সমাবেশে আমি নিজে পায়ে হাত দিয়ে শাহনওয়াজ হোসেন, লালকৃষ্ণ আদবানিদেরকে প্রণাম পর্যন্ত করেছি। সেই লালকৃষ্ণ আদবানির জনচেতনা রথ, জনচেতনা রথের মুখ্য উদ্দেশ্য হচ্ছে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনবার চেষ্টা। সেই কালো টাকা এবং এই যে লুটেরা কংগ্রেস দেশকে একদম সর্বশান্ত করে দিয়েছে। দেশের তৎকালীন সময়ে একজন ভারতবাসী জন্মগ্রহণ করলে তার মাথায় 20,000 টাকা ঋণের বোঝা, এবং আদবানিজি হিসাব করে দেখিয়ে দিয়েছিলেন ওই কালো টাকা যদি উদ্ধার হয়, একটা গোটা ভারতবর্ষের 6 লক্ষের ওপরে গ্রাম আছে, আর সেই গ্রামগুলিকে যদি ওই টাকা নিয়ে এসে বন্টন করে দেওয়া হয়, একটা পঞ্চায়েতের ভাগে 60,000 কোটি টাকা করে, একটা পঞ্চায়েতের ভাগে 60,000 কোটি টাকা পাবে। এবং সেই 60,000 কোটি টাকায় কত উন্নয়ন করবে, উন্নয়নের জোয়ার চলে আসবে। এরকম একটা দূরদৃষ্টি সম্পন্ন চিন্তাভাবনা এবং মেধা শক্তির দ্বারা ভারতীয় জনতা পার্টি দেশের কল্যাণে কাজ করে গেছে। আজকে ভারতীয় জনতা পার্টির বিরোধিতা করবার জন্যে ভারতবর্ষের তামাম অবিজেপি রাজনৈতিক দল
নানা রকম মিথ্যাচার, নানা রকম কটূক্তি এই সমস্ত নেতাদের সম্বন্ধে তারা করে গেছেন। কিন্তু উনি যে প্রকৃত অর্থে লৌহ মানব, ওনার দীর্ঘ রাজনৈতিক জীবনের ওনার যে চলার পথ এবং ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে উদ্বুদ্ধ করে উনি রাজনীতি করে গেছেন। ওনার আরেকটি রথযাত্রা, স্বর্ণ জয়ন্তী রথযাত্রা, লালকৃষ্ণ আদবানিজির নেতৃত্বে 1997 সালের 22শে জুন, আমি তখন কর্মসূত্রে হুগলি জেলায় ডানলপ ফ্যাক্টরি, যে শাহগঞ্জে যে ডানলপ ফ্যাক্টরি, সেই ডানলপ ফ্যাক্টরির কাছেই আরেকটি প্রাইভেট কোম্পানিতে আমি কর্মরত আদিসপ্ত গ্রামে। ওখানকার বিজেপির যে সমস্ত কর্ণধাররা ছিলেন, আমার বক্তব্যের মধ্যে এতটাই তীক্ষ্ণ এবং এতটাই তথ্যভিত্তিক আমি বক্তব্য রাখার চেষ্টা করেছি, ওখানকার বিজেপির কর্মীরা, নেতারা আমাকে পাবার জন্যে উদ্গ্রীব হয়ে থাকতেন। এবং লালকৃষ্ণ আদবানিজির যে রথযাত্রা আসবে, সেই রথযাত্রার যে বিশাল মানুষের ভারতীয় জনতা পার্টি এবং তৎসহ বহু সাধারণ মানুষ, সেই লালকৃষ্ণ আদবানিজির যে রথযাত্রা 1997-এর 22শে জুন, সেই রথযাত্রার যে সিদ্ধান্ত আমাকে 1 সপ্তাহ আগে নিরঞ্জন বিশ্বাস এবং রাজেন্দ্র প্রসাদ সিং, মগরা মণ্ডলের সভাপতি ও সাধারণ সম্পাদক, আমাকে 1 সপ্তাহ আগে থেকে চিঠি লিখে বারে বারে অনুরোধ করেছেন যে দেবুদা, লালকৃষ্ণ আদবানিজির এই যে রথ আসছে, এই রথ প্রচুর মানুষ ডানলপ গেট, শাহগঞ্জ ডানলপ গেট জিটি রোডের ধারে একটা সভার আয়োজন করেছে, সেই সভায় আমাকে বক্তব্য রাখতে হয়েছে। আমি বাধ্য হয়েছিলাম 2 ঘন্টা 35 মিনিট ডানলপ গেটের সামনে জিটি রোডের ধারে আমি বক্তব্য রাখতে বাধ্য হয়েছিলাম। ওই দিনের বক্তব্য শুনতে শুনতে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির একজন নেতা, আমি স্টেজ থেকে নেমে আসার পর আমাকে এইভাবে জড়িয়ে ধরে, আমাকে আলিঙ্গন করে আমার কাছে প্রশ্নবাণ ছুড়ে দিয়েছিলেন যে দেবুদা, আমরা বহু নেতার বক্তব্য শুনেছি, আপনি যে এই প্রায় 3 ঘন্টার কাছাকাছি বক্তব্য রাখলেন, এত তথ্য আপনি কোথা থেকে পান? আমরা তো অতীতে কোনো বক্তার কাছে আপনি যেরকম তথ্য নির্ভর বক্তব্য রাখলেন, আমাদের চোখ খুলে দিয়েছেন। আমাকে প্রশ্ন করেছিলেন লাহিরিদা, ইলেকট্রিক বিভাগের একজন অফিসার, আমাকে প্রশ্ন করেছিলেন যে কাশ্মীরের 370 ধারা বাতিলের জন্যে আপনি যে চিৎকার করে গলা ফাটিয়ে তার যে তথ্য আপনি বক্তব্যের মাঝে বললেন, সত্যি করে বলছি দেবুদা, আমরা অতীতে কোনো বক্তার কাছে এই কাশ্মীরের যে 370 ধারা চালু থাকার জন্যে যে ভারতবাসীর উপরে যে করের বোঝা চাপছে, আর সেই ঋণের বোঝা গোটা ভারতবর্ষের নাগরিকের মাথায় ঋণের বোঝা হিসেবে চাপছে, আপনি এত সুন্দর প্রাঞ্জল ভাষায় বক্তব্য রাখলেন এবং বুঝিয়ে দিলেন, একটা একটা করে উদাহরণ দিয়ে আপনি বুঝিয়ে দিলেন, আপনি এত তথ্য কোথায় থেকে পান দেবুদা? আমি বললাম, দাদা, ওই দেখুন গাড়ি দাঁড়িয়ে আছে আমাকে নিয়ে যাওয়ার জন্যে, গাড়ি দাঁড়িয়ে আছে, কারণ ব্যান্ডেল মোড়ে আর একটি জনসভা, সেখানেও জনপ্লাবন, রাত্রি 9টায় আমি ব্যান্ডেল গেট, আমাকে ওই লাহিরিদা একদম জোর করে একটা রেস্টুরেন্টে ঢুকিয়ে আমাকে বলছে কি খাবেন বলুন। সে মোগলাই পরোটার অর্ডার দিচ্ছে, ফিশ ফ্রাইয়ের অর্ডার দিচ্ছে। আমি বললাম কিচ্ছু খাবো না দাদা, আপনি এত রিকোয়েস্ট করছেন, আমি একটা চা খাবো। আমাকে একটা চা খাওয়ালেন এবং ওনাকে আমি কথা দিলাম, আপনি কাল আমার ফ্যাক্টরিতে যাবেন, আমি যেই তথ্য ছাড়া বক্তব্য রাখি না তার প্রমাণটা
আমি আপনাকে আগামী কাল দেব, আমার কাছে যাবেন, আমি আপনাকে সেই তথ্য ছাগলাদ্য নেতৃত্ব কাশ্মীর, সেই যে বই আমাদের আরেক পরম পূজনীয় শ্রদ্ধেয় লেখক শিবপ্রসাদ রায়ের লেখা, সেই বইটা আমি ওই লাহিড়িদাকে দিয়েছিলাম, উনি ফেরত দেননি। এই জন্যে আমার বক্তব্যের সত্যতা যাচাই করবার জন্যে উনি রীতিমতো পড়াশুনো করেছেন। আমি বইটার কি মূল্য সেটা বিষয় নয়, আমার উদ্দেশ্য হচ্ছে একটা অবিজেপি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির একজন নেতা আমার কাছে যখন এই বইটা নিয়েছে, আমি মনে মনে খুব আনন্দিত হয়েছি। সেই বই উনি পড়েছেন এবং পরবর্তীকালে উনি আমাকে বলেছিলেন যে সত্যিই আপনার যে বক্তব্য তার মধ্যে সারবত্তা আছে, তাই আপনাকে আমরা কুর্নিশ করি। ওখান থেকে ওই রেস্টুরেন্টে চা খাওয়ার পর গাড়ি দাঁড়িয়ে আছে আমাকে নিয়ে যাওয়ার জন্যে, ওখানে প্রোগ্রাম চলছে, সেও সন্ধ্যে 7টা থেকে প্রোগ্রাম চলছে, কিন্তু ওদিকে তখন তো ফোন ছিল না, মানুষের মাধ্যমে খবর, মোটরসাইকেল নিয়ে আবার একজন চলে এসছে, দেবুদা কখন আসছে, আমাকে ওখান থেকে চা খেয়ে সঙ্গে সঙ্গে ব্যান্ডেল মোড়ে নিয়ে গেলেন। আপনারা কল্পনা করতে পারবেন না, ব্যান্ডেল মোড়, স্টেশন রোড, জিটি রোড, সেখানে প্রায় 70টার ওপরে চোং লাগানো আছে। তাহলে কত বড় প্রোগ্রাম একবার ভাবতে পারছেন? প্রায় 25-30 হাজার মানুষ বসে আছে। আর মগরা মণ্ডলের সভাপতি নিরঞ্জন দা আমাকে অনুরোধ করছে যে দেবুদা আপনাকে আমাদের শেষ রক্ষা করতে হবে, কারণ আপনি যেভাবে বক্তব্য রাখেন আমাদের কাছে আর কোনো বক্তা নেই, আপনার মতো এত ডেপথ আছে এরকম কোনো বক্তা নেই। ঠিক এই ভাষা প্রয়োগ করে আমাকে রাজেন্দ্র সিং বললেন যে আপনাকে এনার পরই দেব। তখন বাজে 9:10, রাত্রি 9:10। আমি স্টেজে উঠি এবং মাইক্রোফোনের সামনে আমি বক্তব্য রাখতে শুরু করি। বক্তব্য রাখতে রাখতে মানুষ আমার বক্তব্য শুনতে শুনতে এতটাই অভিভূত হয়ে গেছে, 70 বছরের ঊর্ধ্বে এক বয়স্ক উচ্চ শিক্ষিত ব্যক্তি একদম ডাইরেক্ট স্টেজের মধ্যে উঠে গেছে, আমার মাইক্রোফোনে আমি বক্তব্য রাখছি, আমার পাশে উঠে গেছে আবেগ সামলাতে না পেরে। কি বলেছিলাম আমি? তখন অলরেডি 3.5 ঘন্টা আমার বক্তব্য রাখা হয়ে গেছে। তারপর ওই ভদ্রলোক স্টেজের মধ্যে উঠে পড়লেন আমাকে কনগ্র্যাচুলেশন জানাবার জন্যে। উনি বলছেন, আমি তখন মাইক্রোফোনের সুইচটা অফ করে দিয়েছি, যে ওনার কথাটাও তো শুনতে হবে আমাকে, তাই ওনাকে একটু ওই 2-1 মিনিট সময় দিলাম। উনি বলছেন, আপনি যে এই সুনীল গঙ্গোপাধ্যায় সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা এতক্ষণ ধরে করলেন, আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের আত্মীয়, আপনাকে দয়া করে বলছি আপনি আমাদের বাড়িতে একবার আসবেন, আপনার সঙ্গে অনেক কথা আছে। তো সেই ভদ্রলোক একজন উচ্চ শিক্ষিত, প্রায় 70 বছরের ওপর ওনার বয়স, উনি সেদিন আমার বক্তব্য থামিয়ে আমাকে অভিনন্দন জানাতে স্টেজে উঠে গিয়েছিল। লালকৃষ্ণ আদবানিজির রথ তখন মেমারি ঢুকেছে, জিটি রোড ধরে মেমারি থেকে ব্যান্ডেল মোড় যাবেন। আমার 3.5 ঘন্টা বক্তব্য রাখা অলরেডি হয়ে গেছে। তারপরেও আদবানিজির রথ যখন আসছে না, মানে পান্ডুয়া চলে এসছে, তখন আমি বক্তব্য রাখতেই ওনাকে হাত জোর করে অনুরোধ করলাম যে আমাকে বলতে দিন, পরে আপনার সঙ্গে কথা বলবো। তারপরে সুইচ অন করে আমি আবার বক্তব্য রাখতে আরম্ভ করলাম। আমার বক্তব্য রাখার পিছনে যে প্রেরণা, সেটা হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণে সময় পেয়েছি, আর সেই সময় পাওয়ার জন্যে আমি বাইবেল থেকে, ইসলাম ধর্ম থেকে, হিন্দু ধর্ম থেকে আরম্ভ করে A to Z একটা করে আমি প্রত্যেকটা বিষয়ের ওপরে আমি বক্তব্য রেখেছি, এবং মানুষ অভিভূত হয়ে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ব্যান্ডেল মোড়ে যত মিষ্টির দোকানে আর কোনো খাবার নেই,
রস পড়ে আছে, রস, আমি নিজের চোখে দেখেছি। এরকম ঘটনা ওই 1997 সালের 22শে জুন আমার জীবনে ঘটেছে। তাই আমার জীবনে একটা ঐতিহাসিক দিন 1997-এর 22শে জুন ব্যান্ডেল মোড়ে লালকৃষ্ণ আদবানিজির যখন রথ এলো, তখন বাজে রাত্রি 9:15। রাত্রি 9:15-এ লালকৃষ্ণ আদবানিজির রথ এসে ওই মঞ্চের সামনে দাঁড়ালো। সেই রথে ছিলেন বিষ্ণুকান্ত শাস্ত্রী, আমাদের প্রয়াত তপন শিকদার থেকে আরম্ভ করে আরও অনেক বরিষ্ঠ কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের কাটোয়া লোকসভার যে প্রার্থী ছিলেন অধ্যাপিকা শান্তি রায়, অনিন্দ্য গোপাল মিত্র বর্ধমান লোকসভায় ক্যান্ডিডেট হয়েছিলেন, এই সমস্ত বাঘা বাঘা নেতারা লালকৃষ্ণ আদবানির ওই রথযাত্রায় সামিল ছিলেন। ওই রথযাত্রা আমার জীবনের একটা ঐতিহাসিক দিন। লালকৃষ্ণ আদবানি এসে যাওয়ার পরে তখন 4 ঘন্টা 5 মিনিট অলরেডি বক্তব্য আমার হয়ে গেছে। তারপরে আদবানিজি ওখানে বক্তব্য রাখেননি, কারণ ওনাকে ওই রথযাত্রা চুঁচুড়ায় সমাবেশ আছে, শ্রীরামপুরে আছে, চন্দননগর আছে, পরপর জিটি রোডের ধারে প্রত্যেকটি জায়গায় স্টেজ বাঁধা আছে। ওনাকে অভ্যর্থনা জানাবার জন্যে হাজার হাজার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সারা রাত জেগে সেই ঐতিহাসিক দিনে তারা সামিল হয়ে লালকৃষ্ণ আদবানিজিকে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং পথপ্রদর্শক হিসেবে সেই পথকে অনুসরণ করে আমরা ভারতীয় জনতা পার্টিতে আমরা রাজনীতি করছি। তাই আমি বক্তব্যের বিরাম দেব, এরপরে আবার একটা বিষয়ের ওপরে আমি আসব। এই মুহূর্তে লালকৃষ্ণ আদবানিজির কিছু কথা, ওনার জীবনের আরও অনেক কিছু ঘটনা আছে, অত বিস্তারিত যেতে গেলে টাইমের প্রয়োজন, আর সেই পরিস্থিতি এই মুহূর্তে নয়। যেহেতু আমি আমার বাড়িতে এই অনুষ্ঠানটা করছি, তাই আমি এখানে আপনাদের যারা শুনবেন আমার বক্তব্যটা, আপনারা দয়া করে শেষ পর্যন্ত শুনবেন। আরও বহু মূল্যবান কথা আপনারা আমার বক্তব্য থেকে পাবেন, যা অনেক বড় বড় নেতা আছে, অনেককে আমি শ্রদ্ধা করি, তাদের জন্যও আলাদাভাবে আমি আবার বক্তব্য রাখব। এই মুহূর্তে সকল শ্রদ্ধেয় বর্গকে শ্রদ্ধা জানিয়ে আমার ইউটিউব চ্যানেলের যারা ভিউয়ার্স আছেন, সাবস্ক্রাইবার আছেন, তাদের উদ্দেশ্যেও আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন জানাই। আপনাদের পরিশেষে নিবেদন করি আপনারা আমার বক্তব্যটা শুনবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আমার যদি ভুল ভ্রান্তি হয় সেটাও কমেন্টের মাধ্যমে লিখবেন, আমি যাতে আগামী দিনে সচেতনভাবে সঠিকভাবে আপনাদের সামনে আমার বক্তব্যকে তুলে ধরতে পারি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।